পাঠশালা অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজ আমরা মাধ্যমিকের ভূগোল ভারতবর্ষ তার ভারতবর্ষের তৃতীয় পাঠ এই ভিডিওতে আলোচনা করব এবং ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমার আলোচনার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের যে বেল আইকন বাটনটি আছে সেটা প্রেস করে রাখবে যাতে সমস্ত নোটিফিকেশনগুলো তোমরা সময় মতো পেয়ে যাও। তো চলো শুরু করি আজকের আমাদের আলোচনার বিষয় ভারতবর্ষের ভূপ্রকৃতি। ভারতবর্ষের ভূপ্রকৃতি আলোচনা করার আগে অবশ্যই আমাদের ভারতের ম্যাপটা সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ যখন কোনো সাবজেক্ট পড়া হয় ম্যাপ বেসিস যদি আমি পড়তে পারি তাহলে সেটা সাবজেক্টটা বুঝতে আমার অনেক সুবিধা হবে এবং সহজেই আমরা কঠিন কঠিন বিষয়গুলো অনেক সহজেই ম্যাপের মাধ্যমে সমাধান করতে পারবো। তো তার আগে দেখো আমি এখানে ভারতের একটা ম্যাপ এঁকেছি। এবার ভারতকে আমরা প্রকৃতির দিক থেকে চারটি ভাগে ভাগ করছি। কটা ভাগে? চারটে ভাগে ভাগ করা হয়। সেই ভাগগুলো কি কি? একে হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, তারপরে দুই হচ্ছে দেখো উত্তরের পার্বত্য অঞ্চল। তারপরে নিচের দিকে নেমে আসি ম্যাপের মাধ্যমে, দেখো নিচের দিকে না বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, উত্তরের বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, সমভূমি বলে লিখছি। অঞ্চল। তারপরে আসি উপদ্বীপীয় মালভূমি, এখান থেকে শুরু করে এই নিচে হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। তাহলে 3 নম্বরে কি হবে? উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। ঠিক আছে। আর 4 হচ্ছে বিভিন্ন বদ্বীপগুলো, তোমার বিভিন্ন দ্বীপপুঞ্জগুলো, যেমন এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে, এখানে লাক্ষা দ্বীপপুঞ্জ, সেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। সেগুলো 4 হচ্ছে দ্বীপপুঞ্জ। ঠিক আছে। তাহলে আমরা ভূপ্রকৃতির দিক থেকে ভারতকে কয়টা ভাগে ভাগ করছি? 4টে ভাগে ভাগ করছি। উত্তরের পার্বত্য অঞ্চল, দেখো ম্যাপের মাধ্যমে বোঝার চেষ্টা করি। উত্তরের পার্বত্য অঞ্চল, মধ্যভাগের বা হচ্ছে উত্তর মধ্য এইখানে হচ্ছে সমভূমি, মানে গঙ্গা বেসিন, যেটা গঙ্গা নদীকে কেন্দ্র করে উপনদী শাখা নদীকে কেন্দ্র করে যে সমভূমি অঞ্চল সৃষ্টি হয়েছে। তারপরে আসি হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, এখানে মালভূমি অঞ্চলগুলো রয়েছে, তোমার হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুর মালভূমি, এরকম বিভিন্ন মালভূমি রয়েছে। আর 4 নম্বর হচ্ছে দ্বীপপুঞ্জ, বিভিন্ন দ্বীপপুঞ্জগুলো সম্পর্কে বলা হয়েছে। এই হচ্ছে 4টে ভাগ ভূপ্রকৃতি অনুসারে। এবার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে। তো উত্তরে আমাদের ভারতবর্ষের একেবারে উত্তরে দণ্ডায়মান রয়েছে কে? হিমালয় পর্বত। হিমালয় পর্বত উত্তরে অবস্থিত। এবার এই হিমালয় পর্বতকে আমরা কয়টা ভাগে প্রথমে দেখো ভাগ করে আলোচনা করছি। আমরা প্রথমে হচ্ছে 4টে ভাগে ভাগ করব। হিমালয় পর্বতকে কয়টা ভাগে ভাগ করব? 4টে ভাগে ভাগ করব। প্রথমে আসি, এটাকে মুছে ফেলছি, দেখো এটাকে মুছে ফেলে হিমালয়ের পর্বতের আমরা 4টে ভাগে ভাগ করব। কি? প্রস্থ অনুসারে। কি অনুসারে? প্রস্থ অনুসারে, একেবারে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রস্থ অনুসারে 4টে ভাগে ভাগ করব। কি কি? একে হচ্ছে একেবারে উপরে রয়েছে, এটা হচ্ছে তিব্বত হিমালয় বা হচ্ছে এটা হচ্ছে টেথিস হিমালয় বলা হয়। হিমালয়। এবার দেখো এক এক করে লিখবো আর আলোচনা করব। টেথিস হিমালয়ের মধ্যে উপরে রয়েছে, দেখো এখানে কোন কোন পর্যন্ত? এখানে কারাকোরাম, এই যে কারাকোরাম, এরপরে রয়েছে এখানে হচ্ছে কি লাদাখ, মালভূমি অঞ্চলের পাহাড়, ঠিক আছে, লাদাখ। তারপরে রয়েছে এখানে রয়েছে কি জাসকার, তিনটে পর্বত শ্রেণী। দেখো উপরে রয়েছে, একেবারে উপরে রয়েছে কারাকোরাম,
কিভাবে ম্যাপেও অনেক সময় ম্যাপ দেয় যে কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এইখানে দেখো কোথায় ম্যাপটাও আমাদের এখানে আলোচনা হয়ে যাবে। K2 মাউন্ট গডউইন অস্টিন, K2 বা মাউন্ট গডউইন অস্টিন এর উচ্চতা কত? পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ K2, উচ্চতা হচ্ছে 8611 মিটার, 8611 মিটার। এটা কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? কি কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত। এবং ভারতে কারাকোরাম ভারতের উচ্চতম শৃঙ্গ, ভারতের উচ্চতম শৃঙ্গ কি? K2 এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। কোথায় অবস্থিত ভালো করে দেখো, এইখানটায় ম্যাপটা খুবই ম্যাপে দেয়। এবং এই কারাকোরাম পর্বত শ্রেণীতে এইখানেই রয়েছে কি ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন, 76 কিলোমিটার দৈর্ঘ্য। এখানে রয়েছে সিয়াচেন হিমবাহ, যেটা ভারতের কি সবথেকে বড় হিমবাহ। তারপরে হচ্ছে লাদাখ আর তারপরে রয়েছে কি এখানে জাসকার আর লাদাখের মাঝখানে একটা কি রয়েছে তোমার উপত্যকা অঞ্চল রয়েছে, যেটাকে বলা হয় তোমার হচ্ছে জজিলা পাস। এখানে রয়েছে কি জজিলা, কোথায় রয়েছে দেখো, এখানে লাদাখ পর্বত, এখানে জাসকার পর্বত, এখানে রয়েছে কি জজিলা। এখানে আমি লিখে দিচ্ছি দেখো, এই জায়গাটা রয়েছে কি জজিলা। তাহলে অনেক সময় কোশ্চেন দেয় যে জজিলা পাস কোন দুটো পর্বত শ্রেণীর মধ্যে রয়েছে? এখানে লাদাখ এবং কি জাসকার, এই দুটোর মাঝখানে রয়েছে জজিলা পাস। তারপরে আসি আমরা কি তেথিস হিমালয়, এর উচ্চতা সাধারণত মানে তোমার মেন হিমালয় যেটা হচ্ছে কি হিমাদ্রি হিমালয়ের থেকে একটু কম, হিমাদ্রি হিমালয় থেকে একটু কম, প্রায় 4000 থেকে 5000 মিটার উচ্চতা। তারপরে আসি আমরা দ্বিতীয় ভাগটা কি হিমাদ্রি হিমালয়, দেখো কিভাবে মানে ম্যাপের মাধ্যমে আলোচনা করতে পারি, ম্যাপের মাধ্যমে একেবারে সহজভাবে মানে আলোচনা করতে পারি। এবং এটা সারা জীবন মনে থাকবে, যে কোনো চাকরির পরীক্ষায় আসুক না কেন, যদি তুমি এখন থেকে এইভাবে প্রিপারেশন নিতে পারো, তাহলে পরে এই তোমার হচ্ছে যে কোনো কোশ্চেন দেখ না কেন, এখান থেকে হিমালয় পর্বত সম্পর্কে যে কোনো কোশ্চেন দেখ না কেন এর ভিতরে থাকবে, এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না। তারপরে আসি কি হিমাদ্রি হিমালয় হচ্ছে হিমালয়ের সবথেকে উচ্চতম অংশ হিমাদ্রি হিমালয়। আর এটা হচ্ছে দ্বিতীয় ভূ আলোড়নের ফলে সৃষ্টি হয়। আর তার আগে এই যে তেথিস হিমালয়, এটা হচ্ছে প্রথম ভূ আলোড়ন যখন ঘটে তখন হচ্ছে সৃষ্টি হয়েছিল কি তেথিস হিমালয়। তারপরে হচ্ছে দ্বিতীয়বার ভূ আলোড়নের ফলে হিমাদ্রি হিমালয় জেগে ওঠে। এইটা এইখান থেকে শুরু হয়েছে দেখো, উত্তর একেবারে পশ্চিম দিকে নাঙ্গা পর্বত থেকে, পশ্চিম দিকে কি পর্বত রয়েছে? হিমালয়ের পশ্চিম দিকে রয়েছে নাঙ্গা পর্বত, একেবারে পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত এখানে রয়েছে নামচা বারোয়া পর্বত শৃঙ্গ পর্যন্ত হচ্ছে কি প্রায় কত 2400 কিলোমিটার বিস্তৃত। ঠিক আছে, হিমালয়টা কত 2400 কিলোমিটার বিস্তৃত। একেবারে পশ্চিমে রয়েছে কোন পর্বত? নাঙ্গা পর্বত। জম্মুতে কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে একেবারে পূর্ব দিকে রয়েছে কি তোমার নামচা বারোয়া পর্বত শৃঙ্গ। দেখো ম্যাপের মাধ্যমে কিভাবে আমরা বুঝতে পারি। তো এইখানকার যে সমস্ত উচ্চতম, এইখানে হচ্ছে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ রয়েছে, যেটা মাউন্ট এভারেস্ট, এটা নেপালে। এই যে এইখানটা দেখো কোথায় রয়েছে, এইখানে মাউন্ট এভারেস্ট 8848 মিটার। তারপরে রয়েছে আমাদের সিকিমে এবং হিমালয়ে অবস্থিত ভারতের উচ্চতম শৃঙ্গ, হিমালয় পর্বতে অবস্থিত ভারতের উচ্চতম শৃঙ্গ কি কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা হচ্ছে 8598 মিটার, 8598 মিটার। কোথায়? কাঞ্চনজঙ্ঘা। কোথায় রয়েছে? সিকিমে, এখানে। ঠিক আছে, দেখো ম্যাপের মাধ্যমে অনেক সময় ম্যাপ পয়েন্টিং এ দেয় কাঞ্চনজঙ্ঘা কোথায়। এছাড়াও রয়েছে মাকালু, তারপর ধৌলাগিরি, অন্নপূর্ণা, ঠিক আছে, ত্রিশূল, বিভিন্ন পর্বত শৃঙ্গগুলো এই কি হিমালয়ে অবস্থিত। এবং এখানে যে সমস্ত পাসগুলো রয়েছে, যেমন হচ্ছে বানিহাল পাস, শিবকেল্লা, ঠিক আছে, সরি বানিহাল না, শিবকেল্লা। তারপরে হচ্ছে কি তোমার শিবকেল্লা, জজিলা, তো এইখানে রয়েছে জজিলা, শিবকেল্লা রয়েছে কোথায়? এই তোমার এই নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্বত শৃঙ্গের মধ্যে রয়েছে। এরপরে আসি তৃতীয়
মানে 3 নম্বর অংশ, হিমালয়ের 3 নম্বর অংশটার নাম কি না হিমাচল হিমালয়। কি হিমাচল হিমালয়, হিমাচল হিমালয় এটা হচ্ছে দ্বিতীয় ভূ আলোড়নের সময়ই সৃষ্টি হয়েছিল, কিন্তু হিমাদ্রি হিমালয়ের থেকে অনেকটা উচ্চতা কম। এখানে বিভিন্ন পর্বত শৃঙ্গগুলোর মধ্যে রয়েছে, যেমন হচ্ছে কি বিভিন্ন পর্বতের মধ্যে মুসৌরি, ভারত, মহাভারত, ঠিক আছে, তারপরে তোমার মুসৌরি রয়েছে এখানে দেখো এইখানে, তারপরে তোমার হচ্ছে ভারত মহাভারত এখানে রয়েছে, নাগটিব্বা রয়েছে, এই সমস্ত পর্বত শৃঙ্গগুলো এখানে অবস্থিত, ঠিক আছে। এবং এইখানেই রয়েছে বানিয়াল পাস, পীর পাঞ্জাল, আরেকটা এখানকার মেন পাহাড় হচ্ছে পীর পাঞ্জাল। কি পীর পাঞ্জাল, তাহলে হিমাচল হিমালয়ের মেন পাহাড় হচ্ছে পীর পাঞ্জাল। এইখানে রয়েছে এই হিমাদ্রি হিমালয়, হিমাদ্রি হিমালয় আর হিমাচল হিমালয়ের মাঝে রয়েছে কি বানিহাল পাস, যেটা জম্মু এবং কাশ্মীরকে যুক্ত করেছে, এবং জহর টানেল এখানে রয়েছে বানিহাল পাস, ঠিক আছে। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সড়ক বানিহাল পাস এখানে অবস্থিত। তারপরে এখানে আবার হচ্ছে কাশ্মীর উপত্যকা, যেটা ভূস্বর্গ নামে পরিচিত। কাশ্মীর উপত্যকা, এই যে পীর পাঞ্জাল এবং তোমার হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়ের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা অঞ্চল, যেটাকে পৃথিবীর ভূস্বর্গ নামে পরিচিত। এবং এখানকার মাটিতে জাফরান চাষ, যেটা হচ্ছে কি তোমার বিরিয়ানি তৈরি করতে যে জাফরানটা লাগে, সেই জাফরান চাষটা সবথেকে বেশি হয় কোথায়, এইখানে কাশ্মীর উপত্যকায়। এরপর 4 নম্বরে রয়েছে কি একেবারে শেষ হিমালয়ের একেবারে দক্ষিণতম অংশ কি শিবালিক হিমালয়। এর উচ্চতা সাধারণত 1000 থেকে 1500 মিটার এরকম হয়ে থাকে। কি শিবালিক হিমালয়, শিবালিক হিমালয়। তাহলে শিবালিক হিমালয়ের তোমার হচ্ছে যেমন হচ্ছে জম্মু পাহাড় রয়েছে, তারপরে এখানে রয়েছে তোমার কি অরুণাচল প্রদেশে রয়েছে 4টে পাহাড়, যেগুলোকে আমরা পর্বত রয়েছে, যেগুলোকে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি কি ডিএম এএম, ডিএম, ডি তে ডাফলা আর এম এ মিরি, ডাফলা আর হচ্ছে এম এ হচ্ছে কি মিরি, ময়সি রয়সি মিরি। এএম হচ্ছে এতে কি আবর এবং এম এ হচ্ছে মিসমি। তাহলে এইখানে 4টে পাহাড় রয়েছে, যেটা তোমার হচ্ছে কি অরুণাচল প্রদেশ রয়েছে। ডিএম এএম এইভাবে আমরা মনে রাখতে পারি। ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটাকে মানে বলা হয়, বা আমরা এইভাবে মনে রাখবো কি ডাফলা, ডিতে ডাফলা আর এম এ হচ্ছে মিরি আর এতে আবর, এম এ মিসমি, ঠিক আছে। ডিএম এএম এইভাবে মনে রাখি। এছাড়া হিমালয়, এবার হিমালয়কে আমরা যদি দৈর্ঘ্য অনুসারে ভাগ করি, 3টে ভাগে ভাগ করব। একেবারে পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়। তাহলে হিমালয়কে যদি আমরা এত সময় আমরা কি ভাবে বললাম যে প্রস্থ বরাবর যদি ভাগ করি, 4টে ভাগে ভাগ করলাম কি তেথিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় আর শিবালিক হিমালয়। কিন্তু যদি আমরা দৈর্ঘ্য অনুসারে হিমালয়কে ভাগ করি, তাহলে কয়টা ভাগে ভাগ করব, 3টে ভাগে। দেখো একেবারে এই নাঙ্গা পর্বত থেকে এইখানে হচ্ছে নেপালের কি কালী নদী পর্যন্ত, এই যে জায়গাটা নিয়ে হচ্ছে উত্তরাখণ্ড মানে ভারতের সঙ্গে হচ্ছে তোমার নেপালের বিবাদ চলছে বর্তমানে, ঠিক আছে। তো এই কালী নদী পর্যন্ত এই অংশটাকে বলা হচ্ছে কি পশ্চিম হিমালয়। আর পশ্চিম হিমালয়ের মধ্যে প্রধান পর্বতগুলো এই যে কারাকোরাম, পরপর দেখো লাদাখ, জাস্কার, পীর পাঞ্জাল, ঠিক আছে, শিবালিক, কারাকোরাম। আবার দেখো ভালো করে মনে রাখো কোন পর্বতের মাঝখানে কোন পর্বতগুলো রয়েছে, কারাকোরাম এবং জাস্কারের মাঝখানে রয়েছে লাদাখ। কে এল জে পি, এইভাবে মনে রাখতে হবে। কে এল জে পি, কে তে কারাকোরাম, এল এ লাদাখ, জে তে জাস্কার, পি তে পীর পাঞ্জাল, ঠিক আছে। 4টে পর্বত পরপর এই সময় এগুলো ম্যাপ পয়েন্টিং এ খুবই দেয়, জাস্কার দিল বা লাদাখ দিল বা কারাকোরাম দিল, ঠিক আছে। যে কোনো কোশ্চেন দেখ না কেন, এইভাবে যদি আমি ম্যাপের মাধ্যমে সলভ করার চেষ্টা করি, তাহলে অনেক সহজেই আমরা কি সেটা সহজভাবে সলভ করতে পারি। তাহলে এবার আসছি আমরা হচ্ছে দৈর্ঘ্য অনুসারে। হিমালয়টা প্রায়
2400 কিলোমিটার বিস্তৃত। পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে লামচা বারোয়া পর্বত পর্যন্ত। কয়টা ভাগে ভাগ করছি? 3টে ভাগে। পশ্চিম হিমালয় এখান থেকে একেবারে কালী নদী পর্যন্ত, দেখো নাঙ্গা পর্বত থেকে কালী নদী পর্যন্ত, নেপালের এখানে কালী নদী পর্যন্ত, এটা হচ্ছে পশ্চিম হিমালয়। ঠিক আছে, পশ্চিম হিমালয় আর মধ্য হিমালয়টা। পশ্চিম হিমালয়ের মধ্যে কোন কোন পর্বতগুলো রয়েছে? এই যে তোমার কারাকোরাম, লাদাখ, জাস্কার, ঠিক আছে, পীর পাঞ্জাল, এই সমস্ত পর্বতগুলো রয়েছে। এছাড়া রয়েছে মহাভারত, ঠিক আছে, ধৌলাধর, বিভিন্ন পর্বতগুলো রয়েছে। আর মধ্য হিমালয়টা মেইনলি হচ্ছে কোথায় রয়েছে? মধ্য হিমালয়টা নেপালে রয়েছে। কোথায় রয়েছে? নেপালে রয়েছে। আর পূর্ব হিমালয়ের মধ্যে রয়েছে এখানে কাঞ্চনজঙ্ঘা, মানে আমাদের সিকিমের থেকে একদম নামচা বারোয়া পর্বত পর্যন্ত, এই পর্যন্ত। দেখো ভালো করে এখান থেকে ম্যাপের মাধ্যমে পড়বো। তাহলে পূর্ব হিমালয় এখানে বলছি, এখানে যেমন বিভিন্ন পর্বতগুলো যেগুলোই পড়লাম, এই যে ডিএমএম, এছাড়াও রয়েছে পাটকই, ঠিক আছে, তারপরে নাগা পর্বত, মিজো পর্বত, এই সমস্ত পর্বতগুলো এখানে রয়েছে। তাহলে এই হচ্ছে মেন কি পর্বত শৃঙ্গগুলো। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে কি তোমার সান্দাকফু, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। তাছাড়া রয়েছে সবরগ্রাম, ফালুট, এই সমস্ত পর্বত শৃঙ্গগুলো এখানে অবস্থিত। তাহলে বোঝা গেল এই হচ্ছে হিমালয়কে আমরা কি দৈর্ঘ্য বরাবর 3টে ভাগে ভাগ করলাম। 3টে ভাগের মধ্যে পশ্চিম ভাগটা সবথেকে ইম্পর্টেন্ট। পশ্চিম ভাগের মধ্যে এই যে বিভিন্ন পর্বতগুলো যেগুলো আলোচনা করলাম সেগুলো রয়েছে। আর মধ্য হিমালয়ের যেগুলো রয়েছে সেটা মেনলি নেপালে, সেটা আমাদের আলোচনা অতটা না করলেও হয়। তার মধ্যে মনে রাখবে মাউন্ট এভারেস্ট রয়েছে, মাকালু রয়েছে, অন্নপূর্ণা, ধবলগিরিটা এটা উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক আছে, এই সমস্ত। তারপরে হচ্ছে ত্রিশূল, এই সমস্ত পর্বতগুলো রয়েছে এখানে। আর পূর্ব হিমালয়ের মধ্যে নামচা বারোয়া, এই যে ডিএমএম, ঠিক আছে, ডাফলা, মিরি, তারপরে আবর, মিসমি, এই সমস্ত। এছাড়া রয়েছে পাটকই, নাগা পর্বত এখানে রয়েছে, নাগা পর্বত নাগাল্যান্ডে, ঠিক আছে, নাগা পর্বত, পাটকই এখানে হচ্ছে অবস্থিত। এছাড়া এইখানে মেঘালয়ের 3খানা পাহাড় রয়েছে। কি কি? গারো, জয়ন্তিয়া, খাসি। কি কি? 3টে পর্বত, ভালো করে মনে রাখবে। গারো, জয়ন্তিয়া, খাসি, 3খানা পাহাড় রয়েছে। কি কি? গারো, জয়ন্তিয়া, খাসি। বারবার মনে রাখার মতো চেষ্টা করো যে গারো, জয়ন্তিয়া, খাসি, ঠিক আছে, এই 3টে পাহাড় রয়েছে। তাহলে এই ছিল আমাদের হচ্ছে উত্তরের কি হিমালয় পর্বত এবং তাদের শ্রেণী বিভাগ করে আমরা আলোচনা করলাম। এবার হিমালয়ের গুরুত্ব। হিমালয়টা ভারতবর্ষের ইতিহাসে তথা ভারতবর্ষের ভূপ্রকৃতির উপর কতটা গভীর ভাবে মানে প্রভাব ফেলেছে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো, হিমালয় পর্বত যদি না থাকতো তাহলে আমাদের ভারতবর্ষ যে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়, সেই মৌসুমী জলবায়ু দেশ হতো কিনা সন্দেহ ছিল। কারণ হচ্ছে মৌসুমী জলবায়ু যেটা এই যে মানে তোমার হচ্ছে জুন জুলাই মাসে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু ঢুকে এই হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং বাধাপ্রাপ্ত হয়ে এই যে এখন বর্ষাকালে কি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। বৃষ্টিপাতের ফলে কি আমাদের ভারতবর্ষটা টোটালি সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠছে। তাহলে মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং সেই বৃষ্টির জল নদীর মাধ্যমে বয়ে যাচ্ছে এবং সেই জলকে আমরা কাজে লাগিয়ে কি করছি? চাষবাস করছি। তারপরে ব্যবসা বাণিজ্যের জন্য যাতায়াত ব্যবস্থার উন্নত, নদীর গুরুত্ব আমরা জানি যে যাতায়াত ব্যবস্থার উন্নতি হচ্ছে। সেটার জন্য কি যত জল দরকার হয় এই সমস্ত পর্বত থেকে বিভিন্ন নদীগুলো সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এখানে যেমন উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। এই নদীগুলো সারা বছর বরফের জলে পুষ্ট বলে সারা বছর প্রবাহিত হচ্ছে এবং পুরো এই সমভূমি অঞ্চল আমরা পরের ভিডিওতে আলোচনা করব সমভূমি অঞ্চল। এবং সমভূমি অঞ্চলটা টোটালি কি এই নদীর উপর বেস করে কৃষিকার্যের উন্নতি এবং শিল্পের উন্নতি ঘটেছে। তো হিমালয় পর্বত আবার কি করে দেখো, অতি প্রাচীন কাল থেকে বহিঃশত্রুর আক্রমণ থেকে হিমালয় পর্বত কি যেমন প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। কারণ এই পর্বত চোখকে বিদেশি শত্রুরা, দুর্ধর্ষ জাতিগুলো আসতে পারেনি। এর ফলে কি ভারতবর্ষের ধন সম্পত্তি অনেকটাই হচ্ছে কি সুরক্ষিত ছিল, যে কিনা হিমালয় পর্বত অনেকটাই সাহায্য করেছে। এছাড়া কি হিমালয় পর্বত পশ্চিম দিক থেকে যে পশ্চিম তোমার হচ্ছে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু যেটা প্রত্যাবর্তন করে এদিক থেকে ফিরে আসে, সেই বায়ুটা হচ্ছে কি উত্তরে বায়ু, যেটাকে আমরা জানি কনকনে শীত পড়ে, সেই বায়ু বাধাপ্রাপ্ত হয়ে ভারতবর্ষকে
কি শীতলতার হাত থেকেও রক্ষা করছে। তাহলে দেখো হিমালয় পর্বতের গুরুত্ব, যে জনজীবনের উপর কিভাবে গুরুত্ব বিস্তার করছে। কৃষি কার্যের জন্য যে জলের দরকার হয় সেই জলটা কি বিভিন্ন নদীর মাধ্যমে পাচ্ছি, আর সেইগুলো নদীগুলো সৃষ্টি হয়েছে কোথা থেকে? হিমালয় পর্বত থেকে। সিন্ধু বলো, গঙ্গা বলো, ব্রহ্মপুত্র, তিস্তা, যে সমস্ত নদী বলি না, যমুনা, সমস্ত নদীগুলোই কি এখানে বিভিন্ন হিমালয় পর্বতের বিভিন্ন শৃঙ্গ থেকে সৃষ্টি হয়েছে। এবং তোমার ব্যবসা বাণিজ্যের জন্য যে জলপথের ব্যবস্থা, আমরা কি যাতায়াত ব্যবস্থার উন্নত জলপথ, সেটাও কি নদী পথের মাধ্যমে কি যাতায়াত ব্যবস্থা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারছি, বা বিভিন্ন শিল্পের জিনিসপত্রগুলো নিয়ে যেতে পারছি কি এই নদী পথের মাধ্যমে। আর নদীগুলো সৃষ্টির মেন কারিগর হচ্ছে এই হিমালয় পর্বত। তারপরে যেটা হচ্ছে কি বৃষ্টিপাত ঘটাচ্ছে, সেটাও হিমালয় পর্বতের বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে। ভারতের যেমন হচ্ছে এই যে তোমার মেঘালয় রাজ্যের সব থেকে বেশি পরিমাণে যেটা কি এখানে হচ্ছে মৌসিনরাম, যেটা মৌসিনরামে সব থেকে বেশি পৃথিবীর বৃষ্টিপাত হয়। ঠিক আছে, এই বিভিন্ন পাহাড়গুলোতে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত হচ্ছে। এবং উত্তরে কনকনে হাওয়া থেকে রক্ষা করছে, এবং প্রাচীনকালের বিভিন্ন বহিঃশত্রু আক্রমণ থেকেও হিমালয় রক্ষা করছে। তাহলে হিমালয় একটা প্রাচীরের মতো অবস্থান করছে, যেটা কিনা আমাদের ভারতবর্ষকে যুগ যুগ ধরে রক্ষা করে আসছে। তো এই ছিল আমাদের আলোচনার বিষয়। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেল ই পাঠশালা তাহলে সাবস্ক্রাইব করবে, এবং পাশের যে বেল আইকন বটনটি আছে সেটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও। এবং তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবে, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তাহলে এই পর্যন্তই আজকে এই ভিডিওতে আলোচনা করি। পরের ভিডিওতে আমরা কি আলোচনা করব, যে উত্তরের বিস্তীর্ণ সমভূমি অঞ্চল সম্পর্কে। তো এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ।